হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বেশ কিছু গরমাগরম তাজা ইনফরমেশন। আজকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ হওয়ার আগে কোথাও যাবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পোকো F2 সম্পর্কে, পোকো F2 Pro সম্পর্কে। এছাড়া বিভিন্ন লিক্স এবং রিউমার্সকে সত্যি করে দিয়ে অবশেষে চায়নার বাজারে লঞ্চ করেছে Mi 10 ইউথ ভার্সন। এই ফোনটিকে নিয়ে কথা বলবো, এর স্পেসিফিকেশন কী হবে এবং এটার সম্পর্কে আমার মতামত কী, এটা ভারতের বাজারে কী নামে আসবে, সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দেবো। তাহলে চলো আর দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। এসো আজকে ভিডিও শুরু করি। প্রথমেই আমরা শুরু করব Mi 10 ইউথ ভার্সনকে দিয়ে। কি হচ্ছে ফোনটির স্পেসিফিকেশন? ফোনটিতে থাকছে 6.57 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এছাড়াও ডিসপ্লেতে থাকছে HDR10+ এর সাপোর্ট। তবে এই ডিসপ্লেতে যেটা সব থেকে উইক পয়েন্ট আমার লেগেছে, এখনকার দিনে দেওয়া হচ্ছে এখানে ড্রপ নচ ডিসপ্লে। আপনি যদি খেয়াল করেন 2020 সালের প্রথম থেকেই কিন্তু আমরা একদম বাজেট ক্যাটাগরির ডিভাইসেও কিন্তু পাঞ্চল ডিসপ্লে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এই ফোনটিতে যদি কোনোভাবে পাঞ্চল ডিসপ্লে তারা প্রোভাইড করতে পারতো, আরও বেশি ব্যাপারটা ট্রেন্ডিং হতো। এছাড়াও ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছেন, তবে ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না, কারণ অ্যামোলেড ডিসপ্লে তারপর হায়ার রিফ্রেশ রেট দিলে এটা কিন্তু প্রায় 30,000-এর উপরে দাম অবশ্যই চলে যেত। ফোনটিতে কোনো হায়ার রিফ্রেশ রেট ইউজ না করা হলেও এখানে 180 হার্টজের আপনি টাচ স্যাম্পল রেট পেয়ে যাচ্ছেন, যেটা অবশ্যই একটা ভালো কথা। এরপর যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি, তাহলে সেখানে গ্লাস বড ডিজাইন থাকছে এবং সেখানেও কর্নিং গরিলা গ্লাস 5 এরই প্রোটেকশন থাকছে। তবে যে কালার ভ্যারিয়েন্টগুলো অ্যাভেলেবেল হয়েছে খুবই আকর্ষণীয়। আপনাদের এখানে কোন কালারটা সব থেকে বেশি পছন্দের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এবং যে ফ্রেমটা আছে সেটা কিন্তু পলিকার্বনেট, এটা কিন্তু এই প্রাইস পয়েন্টে অবশ্যই মেনে নিতে হয়। এর যে সব থেকে আকর্ষণীয় পয়েন্টটা লেগেছে এর ক্যামেরা হাউজিং, এটা কিন্তু একটা নতুনত্ব লুক দিয়েছিল। আমরা নোট 9 Pro ম্যাক্সে দেখেছিলাম মিডিল হাউসে কিন্তু এর ক্যামেরা সারফেসটা ছিল, এটা কিন্তু রয়েছে একদম সাইড প্যানেলে, যেটা কিন্তু খুবই দেখতে ভালো লাগছে। তবে হ্যাঁ, সেই ক্যামেরা বাম্প আবার আপনাকে যথেষ্ট বিরক্ত করবে। এরপরে আমরা কথা বলবো ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 প্রসেসর, একটি 5G মোড অ্যাভেলেবেল প্রসেসর। এখানে 5G আপনি ইউজ করতে পারবেন। এর সাথে সাথে আপনি এখানে PUBG বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর। এর সাথে সাথে আপনি এখানে DDR4X র্যাম পাচ্ছেন, UFS 2.1 স্টোরেজ টাইপের সাথে সাথে। মোটামুটি এই প্রাইস পয়েন্টে আপনার একটা ঠিকঠাক পারফরমেন্স এখানে থাকছে। এর সাথে সাথে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে MIUI 11 এর কাস্টমাইজেশনের সাথে। MIUI 12 নয়, কিন্তু 11 এর কাস্টমাইজেশনের সাথে ফোনটা আসছে, এবং 12 এর যখন আপডেট আসবে তখন অবশ্যই এই ফোনটিতে আপনি MIUI 12 আপডেটটা পেয়ে যাবেন। এরপর আমরা কথা বলবো ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। তার আগে সেলফি ক্যামেরাটা বলে দিই, ছোটোর ওপর দিয়ে হয়ে যাবে। সেলফি ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের, এটা নিয়ে এক্সাইটেড হওয়ার কিছু নেই, এবং অ্যাপারচার থাকছে f1.8। এরপর যদি আমরা ব্যাক ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, এখানেও অ্যাপারচার থাকছে f1.8। তবে এখনও পর্যন্ত জানা যায়নি এখানে স্যামসাং না সনির সেন্সার ইউজ করা হয়েছে, তবে ধারণা করা যাচ্ছে এখানে সনির কোনো একটা সেন্সার ইউজ করা হয়েছে। এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা, যেটা দিয়ে আপনি 5x পর্যন্ত অপটিক্যাল জুম, 10x পর্যন্ত হাইব্রিড জুম এবং 50x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। খুবই একটা ভালো কথা। এছাড়াও টেলিফটো ক্যামেরায় থাকছে OIS এর সাপোর্ট, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। সুতরাং এখানেও কিন্তু একটা ভালো মারাত্মক ব্যাপার ফেসিলিটি আপনাকে দিয়ে দিয়েছে Mi 10 ইউথ। এর সাথে সাথে বলে দিই 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স থাকছে, যেখানে আপনি 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে কিন্তু এখানে ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। এখানে ম্যাক্রো ক্যামেরা কতটা প্রয়োজন আছে আমার মনে হয় না খুব একটা প্রয়োজন ছিল। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপর যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে থাকছে 4160 mAh এর ব্যাটারি। হ্যাঁ, এখনকার দিনে যদি তুলনা করা হয় 5000 mAh এর কাছে একটু ছোট বলেই মনে হয়। এর সাথে সাথে এখানে আপনি ফাস্ট চার্জার অ্যাভেলেবেল পাচ্ছেন, যেটা হচ্ছে 22.5 ওয়াটের। হ্যাঁ, আজকাল আমরা 13-14 হাজার টাকার প্রাইস পয়েন্টে 30 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, সেখানে এই চার্জারটার স্পিডও কিন্তু যথেষ্ট কম। তো সেক্ষেত্রে ব্যাটারি সেকশনটা আমার একটু উইক বলেই লাগছে এই ফোনটির জন্য। তবে হ্যাঁ, এখানে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে আছে, সুতরাং IPS প্যানেলের থেকে এখানে ব্যাটারি কনজাম্পশনটা অনেক কম হবে। এরপরে যদি আমরা সেন্সার নিয়ে কথা বলি, তাহলে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে, এবং চায়নাতে যে ভ্যারিয়েন্টটা লঞ্চ করেছে সেখানে আপনি NFC সেন্সারটাও অ্যাভেলেবেল পাবেন। তবে ইন্ডিয়ায় যখন আসবে তখন কিন্তু NFC-টা এখানে নাও থাকতে পারে। এর সাথে সাথে বলে দিই এখানে আপনি ফেস আনলকের সুবিধা পাবেন, এবং যেহেতু অ্যামোলেড স্ক্রিন রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এখানে আপনি দেখতে পাবেন। তবে এখনও পর্যন্ত দুটো জিনিস কনফার্ম জানা যায়নি, এখানে প্লাস প্রুফ ডিজাইন রয়েছে কিনা, এবং এখানে কী ধরনের সিম স্লট ইউজ করা হয়েছে, এখানে হাইব্রিড না এখানে ট্রিপল কার্ড স্লট। তো আমার মনে হচ্ছে এই ফোনটা ব্যাটারি সেকশনে এখনও পর্যন্ত উন্নতি করা যেত, এখানে আরেকটু ফাস্ট চার্জিং অ্যাভেলেবেল দেওয়া যেত, অন্তত পক্ষে 30 ওয়াটের। এর সাথে সাথে এর ক্যামেরাটাকেও আরেকটু ইমপ্রুভ করা যেত। আমরা এখানে যে বেস ভ্যারিয়েন্টটা পাচ্ছি 6GB 64GB, ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে এর দাম দাঁড়ায় প্রায় 22,600 টাকার আশেপাশে। এরপরে 6GB 128GB এটার দাম দাঁড়ায় মোটামুটি ওই 24,000 সামথিং। এছাড়াও এবং 8GB 128GB এর দাম দাঁড়ায় ওই 27,000 সামথিং। এবং আপনার একদম হায়েস্ট যে ভ্যারিয়েন্টটা আছে 256GB ওটার দাম দাঁড়ায় ওই
30,000 বা 31,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে। তো সেক্ষেত্রে 64 মেগাপিক্সেল ক্যামেরাটাও কিন্তু আমাদের প্রয়োজনীয় ছিল, আর একটু সেলফি ক্যামেরাটাকেও বেটার করা যেত, কারণ এটা কিন্তু মোটামুটি ওই 22 থেকে 25,000 টাকার মধ্যেই এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে পারে। এরপর আসে এটা কি নামে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে। হ্যাঁ, এতক্ষণ ধরে যে ফোনটার স্পেসিফিকেশন আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা ইন্ডিয়ার বাজারে আসতে পারে পোকোর পরবর্তী স্মার্টফোন পোকো F2 নাম নিয়ে। হ্যাঁ, পোকো X2 সাকসেসার এটা নয়, পোকো F2 সাকসেসার। এই ফোনে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 প্রসেসর পেয়েছিলাম। হ্যাঁ, 5G এত কিছু ছিল না, তবে হ্যাঁ এখানে আপনি একটু প্রসেসর কমা পেলেও আর বাদ বাকি জিনিসে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন। অ্যামোলেড স্ক্রিন পাচ্ছেন, ক্যামেরা একটা বিরাট চেঞ্জ হচ্ছে, এছাড়াও ডিসপ্লে কোয়ালিটি অনেক বেটার, এছাড়াও ডিজাইনটা অনেক বেটার। সুতরাং পোকো F2 নাম নিয়ে ইন্ডিয়ার বাজারে পেয়ে যেতে পারি। আর ইন্ডিয়ার বাজারে এলে অবশ্যই বাংলাদেশের বন্ধুরা এটাকে হাতে পাবেন, এবং বাংলাদেশে গেলে এর বেস ভ্যারিয়েন্ট ওই 26 থেকে 27,000 টাকার মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। এরপর আসি পোকো F2 প্রো এর ব্যাপারে। আপনারা মুকুল শর্মাকে চেনেন, যিনি একজন লিস্টার। এই মুকুল শর্মা গতকাল রাতে আরও একটি টুইট করেছেন, যেখানে দেখা যাচ্ছে গুগল সার্টিফিকেশন সেকশানে এখানে দেখা যাচ্ছে চায়নাতে যে রেডমি K30 প্রো এই ফোনটা লঞ্চ হয়েছিল, সেই সেমই ফোন রিব্র্যান্ডেড হয়ে পোকো F2 প্রো নামে ইন্ডিয়ার বাজারে আসতে চলেছে। এই ধরনের একটি ধ্যান ধারণা পাওয়া গেছে, আপনি টুইটটা দেখতে পাচ্ছেন নিজের চোখে। তো আপনার কি মনে হয়, রেডমি K30 প্রো এর রিব্র্যান্ডেড ভার্সন পোকো F2 প্রো ইন্ডিয়ার বাজারে হবে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। অবশ্যই কিন্তু এখানে আরেকটা কথা আপনাদের মনে করিয়ে দিই, পোকো কিন্তু কিছুদিন আগে বলেছিল পোকো কোনো রিব্র্যান্ডেড সিরিজ নয়, এখানে পোকো কোনো রিব্র্যান্ডেড ফোন লঞ্চ করবে না। তাহলে গুগল সার্টিফিকেশন সেকশনে এটা কি করে এলো? তো দেখা যাক, এখন সবই কনফিউশন, যখন ফোন লঞ্চ করবে তখন তো অবশ্যই সেগুলো বোঝা যাবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়।